সিনিয়র শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি বৈশ্বিক মহামারীর সময় সতর্কতা অবলম্বন করে বাসায় নিরাপদে অবস্থান করছো, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলাফেরা করছো। যেহেতু শীতের প্রকোপ শুরু হয়ে গেছে, অতএব করোনার সংক্রমণের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে। তো আশা করি এই সময় তোমরা সতর্কতা অবলম্বন করে চলাফেরা করবে। সরকারি হরগাঁও কলেজের সুযোগ্য অধ্যক্ষ উপাধ্যক্ষ মহোদয় নির্দেশনায় পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থীরা, আজকে আমি যারা অনার্সের ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে ডিউটোরোমাইসিটিস শ্রেণী, আমি এই শ্রেণীটা বেশ কয়েকটা লেকচার আগেই শুরু করেছি। এর যে নির্বাচিত কিছু গণ সেটি নিয়ে আলোচনা করছি। আজকে সে আলোচনার ধারাবাহিকতা আমরা আরেকটি ছত্রাক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তো সেক্ষেত্রে চলো আমরা আলোচনার মূল অংশে চলে যাই। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু অনার্স প্রথম বর্ষ মেজর ছাত্রছাত্রীদের জন্য কোর্স মাইকোলজি থেকে ক্লাস ডিউটোরোমাইসিটিস অন্তর্গত নির্বাচিত গণ ম্যাক্রোফোমিনা ছত্রাক নিয়ে বিস্তারিত আলোচনাটি অনার্স প্রথম বর্ষ নন মেজর ছাত্রছাত্রীর জন্য উপকার আসবে বলে আমি মনে করি। এই আলোচনাটি ডিগ্রি পাস প্রথম বর্ষ ছাত্রছাত্রীর জন্য উপকার আসবে বলে আমি মনে করি। আলোচনাটি তোমরা মনোযোগ সহকারে শুনবে, বোঝার চেষ্টা করবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানালে আমি পরবর্তী লেকচারে সেগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, আলোচনা আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আমাদের আজকের আলোচনায় যে বিষয়গুলো থাকছে তা হলো ডিউটোরোমাইসিটিস শ্রেণী নির্বাচিত গণ তথা ম্যাক্রোফোমিনা এর শ্রেণীবিন্যাসগত অবস্থান, ম্যাক্রোফোমিনা এর সাধারণ বৈশিষ্ট্যাবলী, ম্যাক্রোফোমিনার স্বভাব বাসস্থান, ম্যাক্রোফোমিনার দৈহিক গঠন, ম্যাক্রোফোমিনার জনন পদ্ধতি এবং পাটের কাণ্ডপচা রোগ সম্পর্কে বিস্তারিত বর্ণনা। প্রথমে আসো ম্যাক্রোফোমিনা ছত্রাকের শ্রেণীবিন্যাসগত অবস্থান সম্পর্কে আমরা একটু জেনে নিই। অ্যাকর্ডিং টু অ্যালেক্সোপোলাস অ্যান্ড মিমস, অর্থাৎ 1979 দুজন বিখ্যাত ছত্রাক তত্ত্ববিদ, তাদের নিয়ম অনুযায়ী এই ম্যাক্রোফোমিনার শ্রেণীবিন্যাসগত অবস্থান: ডিভিশন অ্যামাস্টিগোমাইকোটা, সাবডিভিশন ডিউটোরোমাইকোটিনাস, ফর্ম ক্লাস ডিউটোরোমাইসিটিস, ফর্ম সাবক্লাস সিওলোমাইসিটিডি, ফর্ম অর্ডার স্ফেরিওপসিডেলস, ফর্ম ফ্যামিলি স্ফেরিওপসিডেসি, ফর্ম জেনাস ম্যাক্রোফোমিনা, স্পেসিস ম্যাক্রোফোমিনা ফেসিউলিনা। এখন আসলে ম্যাক্রোফোমিনার কিছু সাধারণ বৈশিষ্ট্য বলে আমরা জেনে নিই। ম্যাক্রোফোমিনার থ্যালাস ইউক্যারিওটিক এবং অসবুজ বর্ণের হয়। এরা অন্তঃকোষীয় এবং আন্তঃকোষীয় পোষকে অবস্থান করে। সেপ্টেড মাইসিলিয়াম দ্বারা এদের দেহ গঠিত। বাদামি বর্ণের শাখা বিশিষ্ট মাইসিলিয়াম অঙ্গজ দেহ গঠন করে। কনিডিয়া ও স্ক্লেরোসিয়া দ্বারা অযৌন জনন সম্পন্ন করে। এরা পিকনিডিয়াম গঠন করে। ম্যাক্রোফোমিনার স্বভাব এবং বাসস্থান: ম্যাক্রোফোমিনার ছত্রাক মূলত অসম্পূর্ণ পরজীবী রূপে ফসল উদ্ভিদে যেমন ধান, পাট, ভুট্টা, রেডি, বেগুন, মুগ ডাল, জোয়ার, ফুলকপি, সূর্যমুখী, কার্পাস, কলা, সিম, সয়াবিন, ঢেঁড়স প্রভৃতিতে পরজীবী রূপে বাস করে। প্রধানত পাটের কাণ্ডপচা রোগ সৃষ্টি করে। ম্যাক্রোফোমিনা একটি অসম্পূর্ণ পরজীবী ছত্রাক। এখন চলে আসে ম্যাক্রোফোমিনার দৈহিক গঠন। বাদামি বর্ণ বিশিষ্ট এবং সেপ্টেড মাইসিলিয়াম দ্বারা এই ছত্রাকের দেহ গঠিত। মাইসিলিয়ামের শাখা প্রশাখা বিশিষ্ট হাইফি রয়েছে। এই হাইফিগুলি পোষক টিস্যুতে আন্তঃকোষীয় এবং অন্তঃকোষীয়ভাবে অবস্থান করে। কোষগুলো স্বচ্ছ, নিয়ত এবং মসৃণ। ম্যাক্রোফোমিনার দৈহিক আকৃতি প্রায় ডেনড্রাইট প্রকৃতির। এখন আসলে ম্যাক্রোফোমিনাদের আক্রান্ত রোগ লক্ষণ ও কলোনি গঠন সম্পর্কে কিছু চিত্র রয়েছে, দেখো স্লাইডে। তোমরা চিত্রগুলো বোঝার চেষ্টা করো। বাম দিকে রয়েছে দেখো ম্যাক্রোফোমিনার ছত্রাক দ্বারা আক্রান্ত বেশ কিছু উদ্ভিদে তার লক্ষণ, এবং ডান দিকে রয়েছে ম্যাক্রোফোমিনার যে কালচার মিডিয়ামে তার যে আকার আকৃতি গঠন সেগুলো এখানে প্রদর্শন করা হয়েছে। আশা করি তোমরা বিষয়বস্তুগুলো বোঝার চেষ্টা করবে। এখানে দেখো ম্যাক্রোফোমিনা বাম দিকে এ যে চিত্র, এখানে স্ক্লেরোসিয়া গঠন করেছে পোষক উদ্ভিদে। এরপরে দেখো স্ক্লেরোসিয়া আরেকটু ইলাবোরেট চিত্র রয়েছে। এরপরে দেখো পিকনিডিয়াম গঠন রয়েছে, অস্টিওল, সেখানে একটা ছিদ্রের মাধ্যমে পিকনিডিয়াম থেকে পিকনিডিয়া বাইরে বেরোবে, যেটাকে আমরা কনিডিয়া বলছি। এরপর ডান দিকে কিছু রোগাক্রান্ত উদ্ভিদের নমুনা রয়েছে। আর সর্বডানে রয়েছে একটি নির্দিষ্ট কালচার মিডিয়ামে ম্যাক্রোফোমিনা ফেসিউলিনা ছত্রাকের কলোনির গঠন। দেখো বাদামি বর্ণের, কালচে বর্ণের এবং কিছু হালকা অ্যাশ কালারের কলোনির গঠন এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। আশা করি এখান থেকে তোমরা বিষয়বস্তু বোঝার চেষ্টা করবে। এরপর দেখো ম্যাক্রোফোমিনা ছত্রাকের স্ক্লেরোসিয়াম এবং পিকনিডিয়ামের কিছু চিত্র রয়েছে। এখন ম্যাক্রোফোমিনা পোষক উদ্ভিদে যে ধরনের প্রবেশ করার পরে পোষক কোষে বা টিস্যুতে যে ধরনের গঠন তৈরি সেটা হচ্ছে স্ক্লেরোসিয়াম থেকে পরবর্তীতে আবার নতুন ছত্রাকের জন্ম হবে। এবং ডান দিকে দেখো একটা পিকনিডিয়াম,
একটা পিকনিডিয়াম দেখতে কীরকম, এটা এক ধরনের ফ্রুট বডি। এই পিকনিডিয়াম অনেকটা কলসি আকৃতির, দেখো গঠন। এর ভিতরে রয়েছে হাইফি, হাইফির অগ্রভাগ স্পোর ধারণ করতেছে। আর পিকনিডিয়াম যেখানে অবস্থান করছে সেটা হচ্ছে থ্যালাস দেহ। এখন দেখো ম্যাক্রোফেমিনা ফেসিলিনা এর যে বিভিন্ন ধরনের, বা ম্যাক্রোফেমিনার যে গণটা, এর যে বিভিন্ন প্রজাতি, এরা বিভিন্ন ধরনের যে কনিডিয়া তৈরি করে, তারই এখানে সামগ্রিক একটা চিত্র রয়েছে। আশা করি চিত্রগুলো দেখে তোমরা কনিডিয়া সম্পর্কে, এর আকার আকৃতি সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। এখন দেখো ম্যাক্রোফেমিনা ছত্রাক দ্বারা পাটের যে কাণ্ডপচা রোগ এবং অন্যান্য কিছু উদ্ভিদে যে এই ছত্রাকের রোগগুলো রয়েছে, সেই রোগ লক্ষণের কিছু নমুনা রয়েছে। তোমরা রোগ লক্ষণ দেখে সহজে বুঝতে পারবে যে এটি ম্যাক্রোফেমিনা নামক ছত্রাক দ্বারা আক্রান্ত পাটের কাণ্ডপচা রোগ। ম্যাক্রোফেমিনার দৈহিক গঠন: বাদামি বর্ণবিশিষ্ট এবং সেপ্টেড মাইসিলিয়াম দ্বারা এই ছত্রাকের দেহ গঠিত। মাইসিলিয়ামের শাখা প্রশাখ বিশিষ্ট হাইফি রয়েছে। এর হাইফিগুলো পোষক টিস্যুতে আন্তঃকোষীয় এবং অন্তঃকোষীয়ভাবে অবস্থান করে। কোষগুলো স্বচ্ছ, নিয়ত, মসৃণ। ম্যাক্রোফেমিনার দৈহিক আকৃতি প্রায় ডেনড্রয়েড প্রকৃতির। ম্যাক্রোফেমিনার জনন: ম্যাক্রোফেমিনা কনিডিয়া এবং স্ক্লেরোসিয়ার সাহায্যে বংশবৃদ্ধি করে, যেমন কনিডিয়া। এ জাতীয় ছত্রাকের ফুটবডি হলো পিকনিডিয়ায় 3 থেকে 4 স্তর কোষ বিশিষ্ট ম্যাক্রোফেমিনাতে এগুলো এককভাবে বা দলবদ্ধভাবে অবস্থান করে। পিকনিডিয়াম অভ্যন্তরে হতে গাঢ় বাদামি বর্ণবিশিষ্ট গোলাকার বা উপগোলীয় কনিডিয়ার সৃষ্টি হয়। সৃষ্ট কনিডিয়াগুলি স্বচ্ছ, এককোষী এবং অ্যান্টিরোব্লাস্টিক প্রকৃতির হয়ে থাকে। স্ক্লেরোসিয়া: কতিপয় ম্যাক্রোফেমিনা প্রজাতি প্রাকৃতিকভাবে বা কালচার মাধ্যমে কালো, মসৃণ, শক্ত, লম্বা হতে গোলাকার ও নিয়ত স্ক্লেরোসিয়া উৎপন্ন করে, যা অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে নতুন মাইসিলিয়াম গঠন সৃষ্টি করে। স্ক্লেরোসিয়া কোষগুলো পুরো প্রাচীর বিশিষ্ট হয় এবং এটি পোষকমূলে 4 বছর পর্যন্ত জীবিত থাকতে পারে। এখন আমরা ম্যাক্রোফেমিনা ফেসিলিনা দ্বারা সংগঠিত পাটের কাণ্ডপচা রোগ সম্পর্কে জানব। পোষক হচ্ছে পাট যে উদ্ভিদ, তার বৈজ্ঞানিক নাম হচ্ছে কর্করাস ক্যাপসুলারিস। প্যাথোজেন হচ্ছে ম্যাক্রোফেমিনা ফেসিলিনা। রোগের কারণ: ম্যাক্রোফেমিনা ফেসিলিনা পাটের কাণ্ডপচা রোগের অন্যতম কারণ। ছত্রাকটি ডিউটেরোমাইসিটিস শ্রেণীর স্ফেরিওপসিডেলস বর্গের স্ফেরিওপসিডেসি পরিবারের অন্তর্গত একটি ছত্রাক পরজীবী। এর মাইসিলিয়াম সেপ্টেড শাখান্বিত স্বচ্ছ মুখযুক্ত তথা স্টিলযুক্ত গোলাকার পিকনিডিয়ামের মধ্যে কনিডিওস্পোর সৃষ্টি হয়। পিকনিডিওস্পোর ক্ষুদ্র, এককোষী, স্বচ্ছ, কিছু লম্বাটে বা উপবৃত্তাকার এবং পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট হয়। কখনো কালো বর্ণের শক্ত গোলাকার স্ক্লেরোসিয়াম সৃষ্টি করে থাকে। এখন তোমরা দেখো যে পাটের কাণ্ডপচা রোগের যে ধরনের পচন সৃষ্টি করে, যেমন ব্ল্যাকিশ ব্রাউন অর্থাৎ বাদামি কালো বর্ণযুক্ত কাণ্ডে যে দাগ সৃষ্টি করে, তার একটা নমুনা রয়েছে রোগ লক্ষণের। এরপর ডান দিকে দেখো প্লান্ট ডিজিজ ট্রায়াঙ্গেল। তোমরা জানো যে একটা প্যাথোজেন যখন বিভিন্ন মাধ্যমে একটি পোষক দেহে প্রবেশ করে, তখন পোষক দেহ, প্যাথোজেন এবং তার যে চারিদিকে পারিপার্শ্বিক যে পরিবেশ অর্থাৎ ফেভারেবল এনভায়রনমেন্ট, এই তিনটাকে কাজে লাগিয়ে যখন একটা সমন্বিত অবস্থা তৈরি হয় বা সাম্য অবস্থা তৈরি হয়, তখনই কিন্তু ডিজিজ বা রোগটা বিকশিত হয়। তোমরা এখানে ডিজিজ ট্রায়াঙ্গেল থেকে সেটা বুঝতে পারছো। তার মানে একটা ডিজিজ হতে গেলে বা ডিজিজটা ডেভেলপমেন্ট হতে গেলে যে ফ্যাক্টরগুলো লাগবে, সেটা হচ্ছে প্যাথোজেন লাগবে, হোস্ট বা পোষক লাগবে, এবং তার জন্য একটা উপযুক্ত পরিবেশ লাগবে। এবং তোমরা জানো যে কোনো ছত্রাকের জন্য একটি হিউমিড অ্যাটমসফেরিক এনভায়রনমেন্ট অর্থাৎ প্রচণ্ড আর্দ্র পরিবেশযুক্ত এবং বেশ গরম ভাপাপন্ন একটা পরিবেশ প্রয়োজন। এরকম একটা পরিবেশে যে কোনো প্যাথোজেন, বিশেষ করে ছত্রাক প্যাথোজেনগুলো পোষকদের সংক্রমণ করে থাকে। তো এখানে প্লান্ট ডিজিজ ট্রায়াঙ্গেল থেকে তোমরা সেই বিষয়টি অনুধাবন করতে পারছো। এখন দেখো এই পাটের কাণ্ডপচা রোগের রোগ লক্ষণ রয়েছে। বীজ অঙ্কুরোদ্গমকালে বীজ নল এবং এর নিচে কাণ্ডের উপর গাঢ় বাদামি বর্ণের দাগ দেখা যায়। দাগ বড় হতে থাকে এবং বীজকে পেঁচিয়ে ফেলে। অনেক ক্ষেত্রে মাটি ভেদ করে চারা উপরে ওঠার পূর্বে গাছ মারা যায়। অনেক ক্ষেত্রে আবার চারা বের হবার পর গাছ পচে যায়। বড় চারা গাছ আক্রান্ত হলে তা দুর্বল হয়ে নেতিয়ে পড়ে। এক্ষেত্রে রোগ লক্ষণ প্রথমে পাতায় ও পরে বোটায় দেখা যায়। বয়স্ক গাছে প্রথমে পাতায় দাগ পড়ে এবং পরে কাণ্ডে দাগ পড়ে। দাগগুলো প্রথমে হালকা বাদামি, পরে গাঢ় বাদামি বর্ণ ধারণ করে। এ দাগ ক্রমশ বৃদ্ধি পায় এবং সমগ্র কাণ্ডকে ঘিরে ফেলে। অনেক ক্ষেত্রে বাকল ফেটে আঁশ বেরিয়ে আসে।
আক্রান্ত অংশে ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুর মতো পিকনিডিয়াম দেখা যায়। পিকনিডিয়াম থেকে পরবর্তীকালে ফল এবং বীজ আক্রান্ত হয়। রোগচক্র, এটি একটি বীজবাহিত রোগ। এটি বীজের মাধ্যমে বিস্তার লাভ করে থাকে। এছাড়া ফসলের পরিত্যক্ত অংশে জীবাণু সজীব থাকতে পারে, যা পরবর্তী মৌসুমে ফসলকে আক্রান্ত করে। আক্রান্ত বীজ হতে জীবাণু চারা গাছকে সংক্রমণ করে বা আক্রমণ করে। ফসলের পরিত্যক্ত অংশের জীবাণু পিকনিডিয়াম তৈরি করে, যা বায়ুবাহিত হয়ে সুস্থ গাছে আক্রমণ করে। ফলে সুস্থ গাছ রোগ লক্ষণ দেখা যায় ও পিকনিডিয়াম উৎপন্ন হয়, যা পরবর্তীতে এক গাছ থেকে অন্য গাছে ছড়িয়ে পড়ে এবং এদের ফল এবং বীজও আক্রান্ত হয়। পরবর্তীতে এই বীজ বপন করলে নতুন গাছও আক্রান্ত হতে পারে। পরিত্যক্ত অংশ হতে রোগের জীবাণু ছড়ায় বা বিস্তার লাভ করে। এখন চলে আসো এই পাটের কাণ্ডপচা রোগ নিয়ন্ত্রণ নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমে আসো, যে কোনো রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে সুস্থ এবং রোগমুক্ত বীজ ব্যবহার করা। এর সাথে আরেকটি বিষয় হচ্ছে, যদি বীজ পাওয়া না যায় তাহলে বিকল্প হিসেবে চারা কিনে নিয়ে আসতে হয়, কিন্তু চারাটা যখন নিয়ে আসবে তখন সেটা সুস্থ এবং স্বাভাবিক রোগমুক্ত চারা হতে হবে। বীজ বপনের পূর্বে বীজ শোধন করে নিতে হবে। রোগ প্রতিরোধী উদ্ভিদ জাত রোপণ করতে হবে। শস্য পর্যায়ক্রম অনুসরণ করতে হবে। ফসল তোলার পর যাবতীয় পরিত্যক্ত অংশ পুড়ে ফেলতে হবে। বিকল্প পোষক উদ্ভিদ ক্ষেতের আশেপাশে যেন না থাকে তা খেয়াল রাখতে হবে। নির্দিষ্ট সময় অন্তর অন্তর ছত্রাক বারক ছিটাতে হবে। নাইট্রোজেন সার বর্জন করে পটাশ সার ব্যবহার করলে আক্রমণের প্রকোপ অনেকটাই কম হয়। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এতটুকুই থাকলো। আমরা পরবর্তীতে এই শ্রেণীর অন্তর্গত অন্য কোনো ছত্রাক নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত আজকে যতটুকু লেকচার হয়েছে বাড়িতে সেটা প্র্যাকটিস করার চেষ্টা করো, সেই অনুযায়ী ফলো আপ করার চেষ্টা করো, যাতে ভবিষ্যতে পরীক্ষাতে ভালো রেজাল্ট তোমরা করতে পারো। তো আশা করি আজকের আলোচনাটি তোমাদের কাছে সহজ হয়েছে, বোধগম্য হয়েছে। আমরা পরবর্তী আলোচনা নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা বাড়িতে নিরাপদে অবস্থান করবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলাফেরা করবে। তো শিক্ষার্থীরা, সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার লেকচার এখানে শেষ করছি।